আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর বেসিক বিষয়টা নিয়ে আজ আলোচনা করব। আগামী দিন থেকে প্রপার ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ আমরা শিখব। আজকের ক্লাসটা হবে বেসিক বিষয়গুলো, হিসাব বিজ্ঞানের বেসিক কথা, যেমন আমরা সম্পদগুলো চিনবো, দায়গুলো চিনবো, আয় ব্যয়, এই বিষয়গুলো চিনবো আর অর্থগুলো জানবো। আমাদের 9, 10 ইন্টারে আমরা হিসাব বিজ্ঞান বাংলায় করে আসছি। অনার্স ফার্স্ট ইয়ারে এসে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আমরা ইংলিশে করি। এখানে করতে যে একটু প্রবলেম হয় ইংলিশের অর্থগুলো জানতে। তো আমাদের ম্যাক্সিমাম কথাগুলো জানা আছে, কিছু হয়তো নতুন ওয়ার্ড মিনিং আমরা পাবো। তো ফার্স্ট টাইম আমরা এই ওয়ার্ড মিনিং সাথে আমরা কোনটা সম্পদ, আয়, দায়, ব্যয় কোনগুলো, এইগুলো চিনবো। আগামী ক্লাস থেকে ম্যাথের একেবারে শুরু থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যত ম্যাথ আছে সবগুলো আমরা সিরিয়ালি শিখবো। তো তোমাদের ফোনটা একটু মিউট করে রাখো, যখন আমার সাথে কথা বলবা তখন আনমিউট করবা, তাহলে তোমাদের ওখান থেকে সাউন্ডটা আবার আমার এখানে শোনা যায়। তাহলে শুরুতে নাম্বার 1, অ্যাসেট, সম্পত্তি। সম্পদ অলওয়েজ ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। সম্পদ অলওয়েজ ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। জাবেদার ভিতরে সম্পদ কখনো ডেবিট হয়, কখনো ক্রেডিট হয়। তাহলে সম্পদ আমরা জানি জাবেদার ভিতরে যদি বৃদ্ধি পায় তখন ডেবিট হয়, আর হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে জাবেদায় ভিন্ন ভিন্ন হতে পারে, কখনো ডেবিট কখনো ক্রেডিট। কিন্তু ব্যালেন্স হিসেবে যখন আমরা বের করি, অর্থাৎ আমরা যখন লেজার করি, সেই লেজারের যে ব্যালেন্স অলওয়েজ সেটি ডেবিট ব্যালেন্স হয়। তাহলে সম্পদ অলওয়েজ ডেবিট ব্যালেন্স। সম্পদের প্রকার ভেদগুলো আমরা দেখি। শুরুতেই কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ। চলতি সম্পদ আমরা এই ফরম্যাট আকারে মুখস্থ করব, তাহলে সুবিধা হবে কি, আমরা যখন রেশিও করব, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করব, তখন আমাদের শ্রেণী বিন্যাস আলাদা করে পড়া লাগবে না। তাহলে যখন আমরা এই ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করব, সাথে সাথে কোনটা কোন টাইপের সম্পদ, সেই টাইপ মাফিক আমরা সিরিয়ালি সম্পদগুলো মুখস্থ করব। তাহলে শুরুতেই কারেন্ট অ্যাসেটের ভিতরে শুরুতেই ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদ। ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদ। তারপর আছে ক্যাশ ইন ব্যাংক, ব্যাংকে জমা। ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদটা কি, যে ব্যালেন্সটা, যে নগদ টাকাটা প্রতিষ্ঠানে আছে, প্রতিষ্ঠানের যে ব্যালেন্স সেখানে প্রতিষ্ঠানের আছে যে টাকাটা, সেটাকে বলা হয় হাতে নগদ। ক্যাশ ইন ব্যাংক, ব্যাংক জমা, যেটা প্রতিষ্ঠানের হিসাবে ব্যাংক অ্যাকাউন্টে জমা করা আছে, এগুলো কারেন্ট অ্যাসেট। চলতি সম্পদ কোনগুলো আসলে? চলতি সম্পদ আসলে সেগুলো যে সম্পদের আয়ুষ্কাল 1 বছর বা তার কম মেয়াদ, সেই সম্পদগুলোকে চলতি সম্পদ বলে। অথবা যে সম্পদগুলো পৌনঃপুনিক ঘটনা ঘটে, যে সম্পদ বছরে একাধিকবার ঘটনা ঘটে, সেই সম্পদকে বলা হয় চলতি সম্পদ। ক্যাশ ইন হ্যান্ড, এটা এক এক সময় প্রতিষ্ঠানে এক এক ভাবে থাকতে পারে। কখনো প্রতিষ্ঠানে 10,000 নগদ আছে, কখনো 20,000। 1 বছর এটা পরিবর্তন হয়, পৌনঃপুনিক ঘটনা পুনরায় চক্রাকারে ঘটতে থাকে। ব্যাংকেও তাই, বছরের মধ্যে এক এক সময় এক এক রকম ব্যাংকে টাকা থাকতে পারে। তাহলে এগুলো কারেন্ট অ্যাসেট। মার্কেটেবল সিকিউরিটিজ, বিক্রয়যোগ্য সিকিউরিটিজ। বিক্রয়যোগ্য সিকিউরিটি, সিকিউরিটি মানে আসলে ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট যেটা বিক্রয়যোগ্য, অর্থাৎ এই সিকিউরিটিটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। বিনিয়োগ শর্ট টার্মও হতে পারে, লং টার্মও হতে পারে। যেটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট সেটা কারেন্ট অ্যাসেট। তাহলে এই মার্কেটেবল সিকিউরিটি যেটা, এটাকে বলা হয় শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, আসলে স্বল্প মেয়াদ, যার মেয়াদটা 1 বছর বা তার কম, এজন্য এটি হলো কারেন্ট অ্যাসেট। বিলস রিসিভেবল, প্রাপ্য বিল বা নোট রিসিভেবল, প্রাপ্য নোট একই বিষয়। একটা হচ্ছে সনাতন পদ্ধতিতে আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে নাম। তাহলে বিল রিসিভেবল বা নোট রিসিভেবল, প্রাপ্য বিল, বিলের মাধ্যমে যে লেনদেনগুলো হয়ে থাকে, আমরা বাকিতে বিক্রয় করি তখন বলি অ্যাকাউন্ট রিসিভেবল, বাকিতে সেবা দিই আমরা বলি অ্যাকাউন্ট রিসিভেবল, মানে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব। এখন এটা যদি কোনো কাগজে লেখা থাকে, মানে দলিল আকারে লেখা থাকে, সেটাকে বলা হয় আসলে বিলস রিসিভেবল, বিলের মাধ্যমে যে লেনদেনগুলো হয়ে থাকে। তাহলে এটিও কারেন্ট অ্যাসেট। বাকিদের সেবা দেওয়া বা বাকিদের বিক্রয় করা বছরে একাধিক টাইম হতে পারে, বছরে একাধিকবার হতে পারে। তারপর কি আছে আমাদের ডেপ্টরস, মানে দেনাদার, এটা আরেকটা নাম আছে অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। তাহলে এটি বাকিতে বিক্রয় বা বাকিতে সেবা দেওয়ার ফলে সৃষ্টি হয়। বাকিতে বিক্রয় করলে বা বাকিতে সেবা দিলে এই ঘটনাটা সৃষ্টি হয়। আমি তোমাদেরকে যদি বাকিতে, তোমাদের কাছে কোনো পণ্য বাকিতে বিক্রয় করি অথবা বাকিতে সেবা প্রদান করি,
তাহলে তোমাদের কাছে আমি টাকা পাবো, আমি কারোর কাছে পাবো মানে প্রাপ্য, এটা সম্পদ। আমার কাছে কেউ পাবে মানে আমি দায়ী, সেটা দায়ী। তাহলে বিল অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেপ্টর সেটা চলতি সম্পদ। অ্যাক্রুড রেভিনিউ আয় বকেয়া চলতি সম্পদ বা রেভিনিউ রিসিভেবল প্রাপ্য আয় চলতি সম্পদ এটি। অর্থাৎ বাকিতে সেবা আমি কাউকে সেবা প্রদান করলাম মনে করো, অথবা আমি ব্যাংকে ইনভেস্ট করলাম, সেখান থেকে আমি সুদ পাবো, তো সেই টাকাটা এখনো পাই নাই, তাহলে বকেয়া আছে। ইন্টারেস্ট রিসিভেবল অথবা কমিশন রিসিভেবল, এরকম আয়গুলা যদি বকেয়া থাকে সেটা হলো চলতি সম্পদ। স্টেশনারি মনিহারি বা সাপ্লাইজ সরবরাহ, এটা মানে চলতি সম্পদ। এটা হচ্ছে স্টেশনারি, সাপ্লাইজ, মনিহারি, এগুলো আসলে যেমন কলম, কালি, লেপ, এগুলো এই খুচরা যে সম্পদগুলা এগুলোকে বলা হয় মনিহারি, এটা চলতি সম্পদ। অ্যাডভান্স এক্সপেন্স অগ্রিম ব্যয়, খরচ অগ্রিম হলে সম্পদ হয়, প্রিপেইড থাকতে পারে, আনএক্সপায়ার্ড মানে মেয়াদ উত্তীর্ণ হয়নি। তাহলে অ্যাডভান্স এক্সপেন্স বা প্রিপেইড বা আনএক্সপায়ার্ড কতগুলো একই। অগ্রিম ব্যয় চলতি সম্পদ। অগ্রিম ব্যয় আমি খরচ হয়নি অথচ পরিশোধ করে দিলাম তোমাকে, খরচ হয়নি পরিশোধ করে দিলাম। আমি মনে করো বিজ্ঞাপন, আমি পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করলাম, তো একবারে 1 বছরের টাকা দিয়ে দিলাম। তাহলে এই যে এক মনে করো আমরা 1 মাসের অঙ্ক করতেছি, জানুয়ারি মাসের হিসাব করতেছি, তো জানুয়ারি মাসে একবারে 1 বছরের টাকা পরিশোধ করলাম। তাহলে এই যে 1 মাসের অঙ্ক, এই 1 মাস হবে খরচ, আর বাকি যে 11 মাস ওটা হলো অগ্রিম। তাহলে খরচ অগ্রিম সম্পদ হয়, খরচ অগ্রিম সম্পদ চলতি সম্পদ। স্টক মজুদ বা ইনভেন্টরি, মজুদ পণ্য, এটাও চলতি সম্পদ। স্টক, ইনভেন্টরি, মজুদ পণ্য চলতি সম্পদ। ইন্স্যুরেন্স ক্লেম বীমা দাবি আমরা যে প্রোডাক্টটা মনে করো পণ্যের শস্য বীমা করলাম, তো সেই শস্যটা নষ্ট হয়ে গেল, আগুনে পুড়ে গেল, গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, আগুনে পুড়ে গেল, সেই পণ্যটার বিপরীতে যদি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে বীমা কোম্পানি আমাকে একটা ক্ষতিপূরণ দিবে, এটাকে বলা হয় ইন্স্যুরেন্স ক্লেম, বীমা দাবি, এটা চলতি সম্পদ। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, যেটা আমরা বলছিলাম যে বিক্রয়যোগ্য সিকিউরিটি, যেটা ওইটাকে বলা হয় শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি। এগুলো হলো স্বল্প মেয়াদী বিনিয়োগ, এগুলো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের প্রকারগুলো আমরা দেখলাম। 2 নাম্বার ইনভেস্টমেন্ট ট্রেডিং সিকিউরিটি, এটা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট বোঝায়, আর একটা লং টার্ম নামে দেওয়া থাকবে লং টার্ম ইনভেস্টমেন্ট, বা এটির নাম হচ্ছে আধুনিক পদ্ধতিতে হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ। তাহলে লং টার্ম ইনভেস্টমেন্ট এর আরেকটি নাম হলো হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ, এটি হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা যখন ব্যালেন্স শিট করব তখন এই ইনভেস্টমেন্ট কলাম নামেই বসবে। ফিক্সড অ্যাসেট চিনব। ফিক্সড অ্যাসেট কোনগুলো? স্থায়ী সম্পদ, যে সম্পত্তির আয়ুষ্কাল 1 বছরের বেশি, যে সম্পদের আয়ুষ্কাল 1 বছরের বেশি এবং যেটা পৌনঃপুনিক নয়, যে ঘটনা একবার ঘটলে দীর্ঘদিন তার দ্বারা সুবিধা ভোগ করা যায়, সেটাকে বলা হয় ফিক্সড অ্যাসেট। তাহলে যেমন ল্যান্ড, ভূমি, বিল্ডিং, দালান কোঠা, ফার্নিচার, আসবাবপত্র, এই অর্থগুলো অবশ্যই পড়বা, অঙ্ক করতে এগুলোর কাজে লাগবে, যেহেতু আমরা ইংলিশে ম্যাথ করব। ফার্নিচার এন্ড ফিক্সার, আসবাবপত্র বা সাজ সরঞ্জাম, ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, ফ্রি হোল্ড প্রিমিসেস, দায়মুক্ত সম্পত্তি। দায়মুক্ত সম্পত্তি কোনটা? যে সম্পত্তির বিপরীতে কোনো লোন নেওয়া নেই, এই সম্পদকে বলা হয় দায়মুক্ত সম্পত্তি। অনেক সময় বন্ধক রাখা হয় জমি, তো সেটাকে বলা হয় মর্টগেজ, এটা হচ্ছে দায়মুক্ত সম্পত্তি। স্থায়ী সম্পদ। ইনটেনজিবল অ্যাসেট, অ্যাসেটের আরেকটা প্রকারভেদ হলো ইনটেনজিবল অ্যাসেট ও স্পর্শনীয় সম্পত্তি। যে সম্পত্তি স্পর্শ করা যায় না, যে সম্পত্তি স্পর্শ করা যায় না, সেগুলো শুধু অনুভব করতে হয়, যা আছে আসলে এটা, সেটাই হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। যেমন গুডউইল, গুডউইল ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু গুডউইলের কারণে কিন্তু একটা প্রতিষ্ঠান বেশি লাভ করে অথবা একটা প্রতিষ্ঠান লস যায়। যে প্রতিষ্ঠানের সুনাম বেশি মার্কেটে সেই প্রতিষ্ঠান লাভ করে, আর যার সুনাম থাকে না সেই প্রতিষ্ঠানে কেউ ক্রেতা যায় না, ওই প্রতিষ্ঠান লসে থাকে। তাহলে গুডউইল যেমন প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো সবই। তাহলে গুডউইল, সুনাম, প্যাটেন্ট, কোন কিছু আবিষ্কারের মালিকানা সত্ত্ব। তুমি মনে করো কোন একটা সম্পদ, তুমি একটা মনে করো কিছু আবিষ্কার করছো, এটা নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়া হয়, প্যাটেন্ট বলে তাকে। এটা অন্য কোম্পানির কাছে তুমি মার্কেটিং করতে পারবা, অন্য কোম্পানির কাছে দিলে তারা মার্কেটিং করবে, তার তুমি ঘরে বসে বসে টাকা পাবা। কোন একটা আবিষ্কার করেছো কিছু, সেই আবিষ্কার কোম্পানির কে যদি হ্যান্ড ওভার করা হয় তাহলে সে তোমাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত টাকা দিতেই থাকবে। তাহলে প্যাটেন্ট কোন কিছুর আবিষ্কারের মালিকানা সত্ত্ব।
ট্রেডমার্ক বা ব্র্যান্ড নেম মানে চিহ্ন, এক ধরনের চিহ্ন, যেমন সাইন থাকে যেমন বিভিন্ন, এটা হচ্ছে ট্রেডমার্ক। বাটা কোম্পানির, বাটার পণ্যের বা হচ্ছে আমরা যখন অ্যাপেক্স কিনি সেখানে একটা চিহ্ন দেখতে পাই, এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। কপিরাইট গ্রন্থস্বত্ব, অর্থাৎ বই লিখে যারা টাকা পায়, এটা হচ্ছে কপিরাইট। ফ্রাঞ্চাইজ কোন নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পণ্যের বা সেবার ব্যবসা করার অধিকার। তাহলে ফ্রাঞ্চাইজ হচ্ছে নির্দিষ্ট একটা অঞ্চলে ব্যবসা করার অধিকার, এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। সম্পদের আরেকটা প্রকারভেদ ফিক্টিটিয়াস অ্যাসেট, ভুয়া সম্পত্তি বা অলিক সম্পত্তি। ফিক্টিটিয়াস অ্যাসেট, ভুয়া সম্পত্তি বা অলিক সম্পত্তি। ফার্স্ট টাইম প্রিলিমিনারি এক্সপেন্স, বাংলা মানে প্রাথমিক খরচ, লেখা আছে প্রাথমিক খরচ বা ডেটা সম্পদ। একটা প্রতিষ্ঠান সৃষ্টি করতে গেলে শুরুর দিকে যে খরচগুলো হয়, মনে করো তুমি একটা কোম্পানি গঠন করবা, তার জন্য তোমাকে কি করতে হবে, কিছু আইনে কিছু যে খরচ হয়, আইনের কিছু খরচ আছে ওই কোম্পানি প্রতিষ্ঠা করতে, এই ধরনের খরচগুলোকে বলা হয় শুরুতে, অর্থাৎ প্রতিষ্ঠান শুরুর মুহূর্তে যে খরচগুলো করা হয় সেটাকে বলা হয় প্রিলিমিনারি এক্সপেন্স, এটা ভুয়া সম্পত্তি। ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, ভুয়া সম্পত্তি। আন্ডাররাইটার কমিশন, শেয়ার অবলোকনের দস্তরি, এটিও ভুয়া সম্পত্তি। ডিসকাউন্ট অন শেয়ার ইস্যু, শেয়ারের অবহার, ডিসকাউন্ট ফর অবহার মানে কম দাম, শেয়ারটা কম মূল্যে বিক্রয় করলে সেটাকে বলা হয় অলিক সম্পত্তি। ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল, এই সবগুলোই হচ্ছে অলিক সম্পত্তি, অর্থাৎ কম মূল্যে ঋণপত্র ইস্যু করা, কম মূল্যে তোমার হচ্ছে নোটস পেয়েবল প্রদেবিল ইস্যু করা, এটাকে বলা হয় ভুয়া সম্পত্তি। সম্পদের আরেকটা প্রকার, প্রত্যেকটা হিসেবে কোনটা আছে, কোনটা অ্যাসেট অ্যাকাউন্ট গুলো চিনবো। বিপরীত সম্পত্তি হিসাব, তাহলে এতক্ষণ যা ছিল সবই সম্পদ, সম্পদ ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। আর কোনটা অ্যাসেট, তাহলে এটা বিপরীত সম্পদ, সম্পদের বিপরীত। তাহলে সম্পদ যদি ডেবিট ব্যালেন্স হয় তার বিপরীত মানে ক্রেডিট ব্যালেন্স। তাহলে কোনটা অ্যাসেট, প্রত্যেকটা হিসাবেরই কোনটা আছে, কোনটা অ্যাসেট এটি মানে ক্রেডিট ব্যালেন্স, বিপরীত সম্পত্তি এটি ক্রেডিট ব্যালেন্স। তাহলে কোনটা অ্যাসেট কোনগুলো, ডেপ্রিসিয়েশন রিজার্ভ বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, একটা সনাতন পদ্ধতিতে নাম আর একটা আধুনিক পদ্ধতিতে নাম। তাহলে ডেপ্রিসিয়েশন রিজার্ভ বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, পুঞ্জীভূত অপচয়, এটি ভুয়া সম্পদ, বিপরীত সম্পদ, এটি হলো বিপরীত সম্পদ। প্রভিশন অবলিক রিজার্ভ ফর ব্যাড ডেটস, এই বিপরীত সম্পদগুলা, এটা যদি আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে বসাই তাও হয়, আবার অ্যাসেট সাইডে বসাইলে বিয়োগ করে দেখাইতে হয়। কারণ অ্যাসেট গুলো ডেবিট, আর ডেবিট মানে অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা বলে থাকি প্লাস, আর ক্রেডিট মানে মাইনাস। তাহলে অ্যাসেট ডেবিট ব্যালেন্স যদি অ্যাসেট পাশে দেখাই তাহলে বিয়োগ করে দেখাইতে হয়। যেমন অবচয়টা আমরা ব্যালেন্স শিটে কিন্তু অ্যাসেট পাশেই দেখাই, তো সম্পদ থেকে বাদ দিই, যার অবচয় তার থেকে বাদ দিয়ে দেখাই। প্রভিশন অবলিক রিজার্ভ ফর ব্যাড ডেটস, আমাদের দেনা সঞ্চিতি বা অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে কোনটা অ্যাসেট। তারপর আসে লায়াবিলিটিস, দায়, দায় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। লায়াবিলিটিস দায়, দায় হলো সর্বদাই ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। দায়ের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস হলো শুরুতেই কারেন্ট লায়াবিলিটি, চলতি দায়। বিলস পেয়েবল, প্রদেয় বিল, নোটস পেয়েবল, প্রদেয় নোটস, এটা ওই একই বিলের মাধ্যমে যে লেনদেনগুলো হয়ে থাকে, বিলের মাধ্যমে যদি আমরা ক্রয় করি সেটাকে বলা হয় প্রদেয় বিল বা প্রদেয় নোট। ক্রেডিটর্স, সাপ্লায়ার্স বা অ্যাকাউন্টস পেয়েবল, সবগুলো এক কথা। প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব, বাকিতে কারোর কাছ থেকে আমি ক্রয় করলাম তাহলে সে আমার কাছে টাকা পাবে, আমার কাছে কেউ পাবে মানে আমি দায়ী, তাহলে এটাকে বলা হয় পাওনাদার। আমার কাছে যারা পাবে তারা হলো পাওনাদার, এটা চলতি দায়। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, অ্যাক্রুড মানে বকেয়া, এক্সপেন্স পেয়েবল, পেয়েবল মানে বকেয়া। খরচ বকেয়া, বকেয়া খরচ দায় হয় সেটা চলতি দায়। যেমন রেন্ট পেয়েবল থাকতে পারে বা অ্যাক্রুড বলতে পারে, তাহলে বকেয়া ভাড়া, তোমার হচ্ছে বকেয়া বেতন বলতে পারে, বকেয়া মজুরি বলতে পারে, মানে খরচের সাথে বকেয়া বললেই সেটা হলো চলতি দায়, খরচের সাথে বকেয়া থাকলেই চলতি দায়। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংকে যা জমা আছে তার থেকে অতিরিক্ত উত্তোলন করছো, এটাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। যা জমা আছে জমার থেকে আমরা বেশি পরিমাণে উত্তোলন করে নিচ্ছি। তারপর লং টার্ম লায়াবিলিটিস, দায়ের শ্রেণীবিন্যাসের আরেকটা নাম হচ্ছে লং টার্ম, দীর্ঘমেয়াদী দায়। যে দায়ের আয়ুষ্কাল 1 বছরের বেশি সে দায়গুলোকে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। যেমন মর্টগেজ লোন, বন্ধকি ঋণ, কোন অ্যাসেট বন্ধক রেখে লোন নিলে। ডিবেঞ্চার, ঋণপত্র বা বন্ড, বন্ডি, এগুলো লং টার্ম লায়াবিলিটিস। সবগুলো আসলে লোন, বাংলায় পড়লে ঋণই বলা থাকে।
কন্ট্রা লায়াবিলিটি অ্যাকাউন্ট। আমরা যেমন অ্যাসেট কন্ট্রা অ্যাসেট শিখলাম, তেমন লায়াবিলিটিজ এর কন্ট্রা লায়াবিলিটিজ আছে। তাহলে কন্ট্রা লায়াবিলিটি বিপরীত দায় হিসাব, তাহলে অ্যাসেট দায় ক্রেডিট ব্যালেন্স ছিল, তাহলে কন্ট্রা লায়াবিলিটিজ কি হবে? এটি ডেবিট ব্যালেন্স হবে। এটি হচ্ছে ব্যালেন্স হিসেবে ডেবিট ব্যালেন্স। ডিসকাউন্ট অন নোটস পেয়েবল, এখানে একটু ভুল আছে, রিসিভেবল হবে। ডিসকাউন্ট অন নোট রিসিভেবল বার্তাকৃত ঋণের ছাড়, অ্যালাউন্স ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্টস পেয়েবল। এটা হচ্ছে পাওনাদারের বার্তা সঞ্চিতি ডেবিট ব্যালেন্স। আমরা যখন রেওয়ামিল করতাম তখন বলতাম যে সকল সঞ্চিতি ক্রেডিট হয় রেওয়ামিলে, কিন্তু পাওনাদারের বার্তা সঞ্চিতিটা ডেবিট হয় বলতাম। তাহলে এটি হলো কন্ট্রা লায়াবিলিটি অ্যাকাউন্ট। ক্যাপিটাল মালিকানা সত্ত্ব, ক্যাপিটাল ইকুইটি বা ওনার্স ইকুইটি বা রেসিডুয়াল ইকুইটি, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, মালিকানা সত্ত্ব ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। শুরুতেই আছে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল শেয়ার মূলধন বা স্টক ক্যাপিটাল স্টক মূলধন, শেয়ার প্রিমিয়াম শেয়ার অধিকার বেশি মূল্যে বিক্রয়। এটার আরো একটা নাম আছে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। এই প্রিমিয়ামটা হচ্ছে ব্রিটিশদের কথা, আর অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটালটা হচ্ছে আমেরিকান স্টাইল। আমেরিকানরা লেখে পেইড ইন ক্যাপিটাল আর ব্রিটিশরা লেখে শেয়ার প্রিমিয়াম, মানে শেয়ারটা বেশি মূল্যে বিক্রয়। শেয়ারের গায়ে লেখা আছে মনে করো 10 টাকা, এটা যদি 12 টাকায় বিক্রয় করা যায় ওই 2 টাকাকে বলা হয় প্রিমিয়াম অধিকার। তারপর আছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, লাভ লোকসান হিসাব, ইনকাম স্টেটমেন্ট, নেট প্রফিট, নেট ইনকাম বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট নামে থাকতে পারে। আর রিটেন আর্নিং, এগুলো সবই মালিকানা সত্ত্ব। জেনারেল রিজার্ভ মানে সাধারণ সঞ্চিতি, মালিকানা সত্ত্ব। তারপর কন্ট্রা ওনার্স ইকুইটি আছে, বিপরীত মালিকানা সত্ত্ব, বিপরীত মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে একটাই ড্রয়িং, ড্রয়িংটাকে বলা হয় বিপরীত মালিকানা সত্ত্ব। উত্তোলন বা উইথড্র মানে হচ্ছে উত্তোলন। এরপরে আমরা ইনকাম গুলো দেখবো। ইনকাম বা রেভিনিউ রাজস্ব আয়, আয় সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। আয়ের নামগুলো অপারেটিং ইনকাম পরিচালন আয় তো অথবা অপারেটিং রেভিনিউ, এটা সার্ভিস ইনকাম বা সার্ভিস রেভিনিউ, সেলস সেলস রেভিনিউ, রেন্ট ইনকাম ভাড়া আয় বা রেন্ট রেভিনিউ ভাড়া রাজস্ব, কনসালটেন্সি ইনকাম বা কনসালটেন্সি রেভিনিউ, পরামর্শ বাবদ ফি। পরামর্শ বাবদ ফি কারা পায়? এই যে আমি তোমাদেরকে যেটা দিচ্ছি এটা একটা পরামর্শ। ডাক্তাররা পরামর্শ দিয়ে আয় করে, উকিলরা পরামর্শ দিয়ে আয় করে, এটা পরিচালনায়, এটা হলো পরিচালনায়। নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম ইন্টারেস্ট ইনকাম, সুদ, সকল ধরনের সুদই নন অপারেটিং ইনকাম। মনে করো আমি ইনভেস্ট করলাম ব্যাংকে, তার থেকে কিছু সুদ পাইলাম, তাহলে এই যে সুদটা পাচ্ছে আমার প্রতিষ্ঠান কিন্তু পরিচালনা করা লাগছে না, তাহলে এটাকে বলা হয় অপরিচালন আয়, যেটা আয়টা প্রতিষ্ঠান না চালিয়েই করা হচ্ছে, প্রতিষ্ঠান না চালিয়েই পেয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে নন অপারেটিং ইনকাম। তারপর আছে কমিশন ইনকাম, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, শিক্ষানবিশ স্যালারি। আমরা 9, 10 ইন্টারে যখন পড়ছি শিক্ষানবিশ ভাতা নামে একটা পেয়েছি আর একটা শিক্ষানবিশ স্যালারি। শিক্ষানবিশ ভাতা এটা হচ্ছে ব্যয় আর শিক্ষানবিশ স্যালারি হলে আয়। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম। গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পদ বিক্রয় করে যে লাভটা হয় সেটিও নন অপারেটিং ইনকাম। প্রফিট এন্ড কনসাইনমেন্ট, চালানি কারবার হতে লাভ, চালানের মাধ্যমে যে লাভ করা হয়, চালানের মাধ্যমে পণ্য বিক্রয় করে, তুমি যশোর আছো, তুমি ঢাকাতে পণ্য পাঠিয়ে লাভ করতে পারো, ওই পণ্যটাকে বলা হয় চালানি পণ্য। তারপর হচ্ছে কন্ট্রা রেভিনিউ, রেভিনিউ যেমন ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, তাহলে কন্ট্রা রেভিনিউ উল্টা, কন্ট্রা মানে বিপরীত, তাহলে যে ক্রেডিট প্রকাশ করে সে কন্ট্রা হলে ডেবিট প্রকাশ করবে। যেমন সেলস রিটার্ন, সেলস রিটার্নের অ্যালাউন্স নামে থাকতে পারে, এটা সনাতন পদ্ধতি, এটা আধুনিক পদ্ধতির নাম। ডিসকাউন্ট অ্যালট, মঞ্জুরকৃত বার্তা বা প্রদত্ত বার্তা, সেলস ডিসকাউন্ট বিক্রয় বার্তা, এটি হচ্ছে কন্ট্রা রেভিনিউ অ্যাকাউন্ট। তারপর কস্ট, ব্যয়ের নামগুলো আছে, ব্যয় সমূহ, যেমন ক্যারেজিং মানে ক্রয় পরিবহন, ফ্রাইট ইন ক্রয় পরিবহন, ট্রান্সপোর্টেশন মানে ক্রয় পরিবহন, ক্যারেজ আউটওয়ার্ড মানে বিক্রয় পরিবহন, ফ্রাইট আউট বিক্রয় পরিবহন, শোরুম রেন্ট বা এক্সপেন্স ভাড়া, শোরুমের ভাড়া, ব্যয়, ট্রাভেলিং এক্সপেন্স ভ্রমণ খরচ, ব্যাড ডেট এক্সপেন্স, অনাদায়ী দেনা, যে দেনা জীবনেও পাওয়া যাবে না ওই দেনাকে বলা হয় অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা, যে পাওনা জীবনেও পাওয়া যাবে না সেটা অনাদায়ী। স্টোর সাপ্লাইজ এক্সপেন্স, গোদাম ঘর সরবরাহ খরচ, ডেপ্রিসিয়েশন অফ স্টোর ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন অফ যত প্রকার ডেপ্রিসিয়েশন আছে সবই খরচ। তারপর প্যাকেজিং এক্সপেন্স খরচ, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস ও প্রশাসনিক ব্যয়,
স্যালারি, জেনারেল স্যালারি বা অফিস স্যালারি সবই বেতন খরচ। পেরোল মানে মজুরি বা বেতন। জেনারেল এক্সপেন্স, অফিস এক্সপেন্স, অডিট এক্সপেন্স, নিরীক্ষা ফি সবগুলোই ব্যয়। লিগ্যাল এক্সপেন্স মানে আইন খরচ। ইলেকট্রিক এক্সপেন্স বিদ্যুৎ খরচ। এন্টারটেইনমেন্ট এক্সপেন্স মিসলেনিয়াস মানে বিভিন্ন ব্যয়। ডেপ্রিসিয়েশন অফ মেশিন, যত প্রকার ডেপ্রিসিয়েশন আছে সবই ব্যয়। তারপর আছে আমাদের 8 নাম্বার নন অপারেটিং এক্সপেন্স, যেমন ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট দুই প্রকার, আয় হতে পারে ব্যয় হতে পারে। যদি আমি লোন নেই, যদি আমি লোন করি তাহলে এই সুদটা আমার পরিশোধ করতে হয়, তাহলে এটা খরচ আমার। আর যখন আমরা ইনভেস্ট করি তার সুদ পাওয়া যায় তাহলে আয়, তাহলে এটি হচ্ছে ব্যয়। তারপর আছে ডিভিডেন্ড, তারপর লস অন সোল্ড অফ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। তারপর আছে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, আগুনে পণ্য পুড়ে গেল, সেটা নন অপারেটিং এক্সপেন্স। 9 নাম্বার কন্ট্রা এক্সপেন্স, বিপরীত খরচ হিসাব, ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। খরচ যেহেতু ডেবিট ব্যালেন্স, তাহলে কন্ট্রা এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স। পারচেজ রিটার্ন এন্ড ডিসকাউন্ট রিসিভড, তাহলে এই দুইটা হচ্ছে কন্ট্রা এক্সপেন্স, ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। কন্ট্রা এক্সপেন্স ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, তাহলে পারচেজ রিটার্ন বা পারচেজ ডিসকাউন্ট বা ডিসকাউন্ট রিসিভড। এই যে হিসাবগুলো আমরা দেখলাম, যদি কেউ এই হিসাবগুলো চিনতে পারে যে কোনটা কোন জাতীয় হিসাব, তাহলে জাবেদা তার জন্য কোনো বিষয় নাই। যদি তুমি জানো এটা সম্পদ, তাহলে সম্পদ বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়, সহজ কথা। এই জাবেদাগুলো কোনো ব্যাপারই নয়। তাহলে আমাদের চিনতে হবে মেনলি হিসাবগুলা, আর অর্থগুলো একটু জানতে হবে, যেহেতু পুরো বইটা আমরা ইংলিশে পড়বো, সকল অঙ্কই আমরা ইংলিশে পড়বো। এই জন্য ওয়ার্ড মিনিং গুলো বারবার রিডিং পড়বা, ও আর মুখস্থ হয়ে যাবে। তবে কোনটা কোন জাতীয় সম্পদ দেয় সেই শ্রেণী বিন্যাস আকারেই পড়বা, তাহলে নেক্সট আমরা যেসব চ্যাপ্টার করবো যেমন রেশিও, ফাইনাল অ্যাকাউন্ট, সেগুলোতে তোমাদের সহজ হবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমাদের হোমওয়ার্ক থাকছে এগুলোই বারবার রিডিং করা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।